নিবিড় ভাইয়া আরও 2 মিনিট পর আমার ঠোঁটজোড়া ছেড়ে দিয়ে হাঁপাতে লাগলেন। আমি এদিকে রোবটের মতো শুধু দাঁড়িয়েই আছি। কেন যেন নিজেকে অনুভূতি শূন্য একটা রোবটের মতো লাগছে আমার। মাথাটা ভীষণ ভারী ভারী লাগছে, কোনো কিছুই বুঝে উঠতে পারছি না আমি। মোট কথায় এক প্রকার শকের মধ্যে রয়ে গিয়েছি যেন। সবকিছু কেমন আবছা আবছা লাগছে আমার কাছে। ব্রো, পিকচার अभी भी बाकी है और खत्म हुआ है? অগ্নি রুশো কথায় চোখ বন্ধ রেখেই বলে উঠল। এবার তুই দেখ। আগেরবার আমি দেখতে নিয়েছি তাই আবারও শুরু করেছিল। তুই দেখলে করবে না আর। তোর লাকি চোখ আর আমার কুফা চোখ। রুশো এক আঙুল দিয়ে কিছুক্ষণ মাথা চুলকে আবারও বলে উঠল। ব্রো, লাকি তো বুঝলাম, বাট হোয়াট ইজ কুফা চোখ? অগ্নি ভ্রো কুঁচকে রুশোর দিকে এক পলক চেয়েই নিজের হাত রুশোর চোখের সামনে থেকে সরিয়ে বলে উঠল। ভাই আমার, আগে দেখ সব ঠিক আছে কিনা। রুশো নিজের চোখ পিতপিট করে খুলে সামনে তাকিয়ে দেখল নিবিড় অনন্যার ঠোঁট ছেড়ে দিলেও এখনও কোমর জড়িয়ে ধরে রেখেছে। তাই সে ঠোঁট উল্টিয়ে বলে উঠল। ব্রো, আধা ঠিক তো আধা বেঠিক। অগ্নির রুশোর কথার আগামাথা কোনো কিছুই না বুঝে একরাশ বিরক্তি নিয়ে নিজেও চোখ খুলে সামনে তাকাল। সবাই নিবিড় আর অনন্যার দিকে ড্যাবড্যাব করে চেয়ে রয়েছে, কিন্তু কেউ টু শব্দও করছে না। হয়তো তারাও শকের মধ্যে রয়েছে। সবাই যে যার স্থানে স্থির থেকে হাঁ করে তাকিয়ে আছে ফিল্ডের মিডিল পয়েন্টে। নিবিড় ভাইয়া আমায় ছেড়ে দিয়ে নিজের এক হাত দিয়ে আমার বাঁদিকের কোমর জড়িয়ে নিজের সাথে মিশিয়ে নিয়ে এক প্রকার চেঁচিয়েই বলে উঠলেন। আশা করছি এবার আর কারো কোনো কোয়েশ্চেন অর এনি টাইপ অফ প্রবলেমস নেই। লুক অ্যাট দ্য গার্ল, শি ইজ মাই ওয়াইফ। শি ইজ মাই লাইফ। শি ইজ মাই এভরিথিং। সো ওকে নিয়ে কোনো উল্টো পাল্টা কথাবার্তা এই সাদমান শাহরিয়ার নিবিড় সহ্য করবে না। একটা কথা কান খুলে শুনে রাখো, ওর আশেপাশেও যদি কোনো ছেলে অর এনি টাইপ অফ লো মাইন্ডেড মেয়ে ঘুরে ওকে ডিস্টার্ব করে দেন তাকে জ্যান্ত পুঁতে ফেলতে দুবারও ভাবব না আমি। উনার এত জোরে চেঁচিয়ে বলা কথাগুলো আমার কানে খুবই হালকা মনে হচ্ছে। কথাগুলো উনার এত কাছে থাকা সত্ত্বেও কান পর্যন্ত পৌঁছচ্ছে না আমার। মাথাটা কেমন যেন ঝিমঝিম করছে আমার। চোখে ইতিমধ্যে ঝাপসা দেখতে শুরু করে দিয়েছি আমি। বুঝতে পারছি আমি জ্ঞান হারাচ্ছি। দেহের ভার ছেড়ে দিচ্ছি ক্রমশই। মাথাটা হঠাৎ চক্কর দিয়ে উঠল আমার, সাথে সাথেই গা এলিয়ে দিলাম উনার ওপর। তারপর আর কি হয়েছে তা আমার মনে নেই। জ্ঞান ফিরতেই নিজেকে আমার বেডরুমে আবিষ্কার করলাম আমি। আমায় ঘিরে বসে আছে আম্মু আব্বু, অগ্নি ভাইয়া, নিত্য আপু, রুশো ভাইয়া আর রাত্রি। আর একটু ঘরের চারপাশে চোখ বোলাতেই চোখে পড়ল নিবিড় ভাইয়াকে। উনি দরজার সাথে হেলান দিয়ে এক পা ভাঁজ করে দাঁড়িয়ে আছেন। এক হাত উনার পকেটে আরেক হাতের 2 আঙুল দিয়ে কপালে স্লাইড করে যাচ্ছেন উনি। আমায় জ্ঞান ফিরে পেতে দেখে সবার মুখে হাসি ফুটে উঠল। নিবিড় ভাইয়া আমার জ্ঞান ফিরায় এক পলক চেয়ে আবারও মুখ ঘুরিয়ে নিলেন। আম্মু আমার মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলে উঠল। এখন কেমন লাগছে রে মা? তুই এমন কেন বলতো? আমার একটা কথাও শুনিস না। খাওয়া দাওয়া ঠিক মতো করিস না। এই রোদে না খেয়ে দুপুর পর্যন্ত থাকলে তো জ্ঞান হারাবি।
আব্বু আম্মুকে থামিয়ে সামান্য বিরক্তির ভাব ফুটিয়ে বলে উঠল, আহ অনামিকা, থাক না সেসব কথা। আগে ওকে উঠিয়ে খাইয়ে দাও। পাশেই নিত্য আপু বসেছিল। আপু আমার গাল টেনে দিয়ে আম্মুকে উদ্দেশ্য করে বলে উঠল, অনন্যা, দুধ, ডিম, ফ্রুটস এসব খুব কম খায় তাই না? অমনি আম্মু যেন নোবেল জিতার সুযোগ পেয়ে গেল। পেটে চেপে থাকা 12 বছরের নালিশ যেন একদিনেই পারা শুরু করে দিল। আর বলিস না, কিচ্ছু খেতে চায় না। ফলমূল কিছু তো খাই না, তার ওপর দুধের নাম শুনেই বাড়ি ছেড়ে পালায় এমন অবস্থা। ডিমও খেতে চায় না, শুধু খায় এক মুরগি। শাকসবজি জীবনেও খাওয়াতে পারিনি ওকে আমি। শুধু আজেবাজে খাবার খেয়ে বেরোয়। সকালে ব্রেকফাস্টটাও ঠিকমতো করে না, বলে ক্যান্টিন থেকে খেয়ে নেবে। আম্মুর ননস্টপ নালিশে আমি শুধু অসহায় দৃষ্টি নিক্ষেপ করে চেয়ে রইলাম আম্মুর দিকে। এদিকে অগ্নি ভাইয়া আমার এমন করুণ অবস্থায় যেন ভীষণ মজা পাচ্ছে। আম্মু আরও কিছুক্ষণ আমার বিরুদ্ধে নালিশ পারতে পারতে একসময় থেমে গিয়ে জোরে জোরে শ্বাস নিতে লাগল। সব শুনে নিত্য আপুর মুখে গম্ভীরতার সৃষ্টি হল। আপু কিছুক্ষণ চুপ করে থেকে বলে উঠল, মামনি, আমি একটা চার্ট বানিয়ে দেব, সেই অনুযায়ী ওকে খাওয়াতে হবে। আমি আবারও অসহায় দৃষ্টি নিক্ষেপ করলাম আম্মুর দিকে, যার অর্থ, আম্মু গো আমি শহীদ হয়ে যাব, তাও ওসব ঘাসফুস খেতে পারব না। কিন্তু মা জননী আমার অসহায় দৃষ্টি একেবারেই তুচ্ছ ভেবে উপেক্ষা করে আবারও বলে উঠল, এবার তোদের দায়িত্ব দিলাম ওকে খাওয়ানোর, আমি আর পারব না। অগ্নি ভাইয়া আর রুশো ভাইয়া দুজনেই আম্মুর কথায় ঠোঁট উল্টাল, যার অর্থ তারা নিজেরাও আমায় জোর করে খাওয়ানোর বৃথা চেষ্টা করতে করতে ক্লান্ত। নিবিড় ভাইয়া এবার দরজায় হেলান দেওয়া থেকে উঠে সোজা হয়ে দাঁড়িয়ে চুলগুলো এক হাত দিয়ে পেছনে ঠেলে দিয়ে বলে উঠল, ও তুমি চিন্তা করো না মামনি, আমাদের ওপর ছেড়ে দাও। আম্মু আব্বু মুচকি হেসে উঠে চলে গেল লাঞ্চ সার্ভ করতে। এদিকে রুশো ভাইয়া এতক্ষণ বোধহয় পেটের সাথে যুদ্ধ করে কথা আটকিয়ে রেখেছিল। আম্মু আব্বু যেতেই উত্তেজিত হয়ে প্রশ্ন করে বসল, তার মানে ছুটকি ওই এর জন্য সেন্সলেস হয়নি, শরীর ফুরবল ছিল তাই সেন্স হারিয়েছিল? রুশো ভাইয়ার প্রশ্নে অগ্নি ভাইয়া মুখ ফুলিয়ে চোখ ছোট ছোট করে তাকাতেই রুশো ভাইয়া আমতা আমতা করে বলে উঠল, পপসস, সরি। এদিকে নিত্য আপু আর রাত্রি মুখ চেপে হেসে চলেছে। নিত্য আপু হাসি থামিয়ে বলে উঠল, এক্সাক্টলি। এদিকে আমি মনে করার চেষ্টা করছি ক্যাম্পাসে তখন কি ঘটছিল। উনি তো আমায় টেনে মিডিল পয়েন্টে গিয়ে থামলেন, দেন আমার কোমর জড়িয়ে ধরেও ছিলেন, তারপর আর কিছু মনে আসছে না কেন আমার? কিছু মনে করতে চেষ্টা করলেই সবকিছু কেমন ঘোলাটে লাগছে আমার কাছে। আমি মাথা ধরে আস্তে আস্তে উঠে খাটের সাথে হেলান দিয়ে বসে সবার উদ্দেশ্যে জিজ্ঞেস করে উঠলাম, তখন কি হয়েছিল? আমার কিছু মনে পড়ছে না কেন? আমার এমন প্রশ্নে সবাই যেন সাত আসমান থেকে ধপাস করে পড়ে গেল। রুশো ভাইয়া আর অগ্নি ভাইয়া চোখ বড় বড় করে দুজন দুজনের মুখ চাওয়াচাওয়ি করছে। রাত্রি আমায় ঝাঁকিয়ে বলে উঠল, সিরিয়াসলি অনন্যা, তোর কিচ্ছু মনে নেই? আমি আবারও মনে করার চেষ্টা করেও কিছু মনে করতে না পেরে ঠোঁট উল্টালাম। শরীরটা তখন কেমন যেন করছিল, উনি তো আমায় টেনে নিয়ে গেলেন।
তারপর থেকেই কেমন যেন সবকিছু ঘোলাটে ঘোলাটে লাগছিল। আচ্ছা, এক্সাক্টলি কি হয়েছিল? সবাই যেন আমার কথায় এক প্রকার হাফ ছেড়ে বাঁচল। অগ্নি ভাইয়া তো পারে না লুঙ্গি ড্যান্স দেয়, আর রুশো ভাইয়া তো অলরেডি লাফ মেরে উঠে ঝিঙ্কা চিকা বলে ছাম্মাক ছাল্ল শুরু করে দিয়েছে। কিন্তু নিবিড় ভাইয়া এখনো আগের মতোই রয়েছেন। এতে যেন কিছু যাই আসছে না উনার। রুশো ভাইয়া লাফাচ্ছ কেন? রুশো ভাইয়া লাফাতে লাফাতে হঠাৎ থেমে গিয়ে আমায় টেনে বসা থেকে উঠিয়ে বলে উঠল, মনে বড় খুশি রে। বাদ দে, খেয়ে নিবি ছুটকি, চল। আর ব্রো, শীষ, অ্যাটম বোম তোমরাও চলে এসো। বলেই আমায় ড্রয়িং রুমে নিয়ে গিয়ে ডাইনিং টেবিলে বসিয়ে দিল রুশো ভাইয়া। আমাদের পেছনে পেছনে বাকি সবাইও এসে উপস্থিত হল। আমার একপাশে অগ্নি ভাইয়া আর একপাশে রুশো ভাইয়া, রুশো ভাইয়ার পাশে রাত্রি। আমার ঠিক সামনে আছেন নিবিড় ভাইয়া, তার ঠিক পাশে নিত্য আপু। সবাই যে যার মতো খেয়ে যাচ্ছে, শুধু আমার গুণধর ভাইটা ছাড়া। অগ্নি ভাইয়া খেতে খেতে একটু পরপরই কেঁপে কেঁপে উঠছে। ব্যাপারটা ঠিক সুবিধের ঠেকেছে না আমার। টেবিলের নিচে কিছু তো গড়বড় ঘটছেই। কিন্তু কি? ভাইয়ার হঠাৎ মৃগী রোগ হওয়ার কারণটা তো জানতে হচ্ছে। তাই রুশো ভাইয়ার কানে কানে ফিসাফিসিয়ে বলে উঠলাম, রুশো ভাইয়া, একটু হেলো তো। রুশো ভাইয়া আমার কথায় খাওয়া থামিয়ে ভ্রো কুঁচকে লোভ হয়ে যে বলে উঠল, কেন রে? কি হয়েছে ছুটকি? আরে টেবিলের নিচে তাকাও। অগ্নি ভাইয়া একটু পরপর কেঁপে উঠছে কেন, তার কোনো উত্তর পাও কিনা দেখো। রুশো ভাইয়া দাঁত কেলিয়ে সম্মতি জানিয়ে সবার আড়ালে মাথা হেলে টেবিলের নিচে তাকালো। কিন্তু কথা হচ্ছে রুশো ভাইয়া গত 2 মিনিটেও উঠছে না। সবাই খাওয়া থেকে চোখ সরিয়ে ভাইয়াকে এভাবে হেলে থাকতে দেখলে কেলেঙ্কারি হয়ে যাবে। তাই হাতের কুনুই দিয়ে রুশো ভাইয়ার পিঠে আস্তে করে গুঁতো মেরে দিলাম আমি। রুশো ভাইয়া পিঠে খোঁচা লাগায় তাড়াহুড়ো করে উঠতে যেয়ে টেবিলের সাথে গ্রাস করে বাড়ি খেয়ে আউচ করে উঠল। রুশো ভাইয়ার আওয়াজে সবাই খাওয়া থামিয়ে এদিকে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকাল। রুশো ভাই মাথায় হাত বুলাতে বুলাতে উঠে বসতেই সবার নজর বন্দী হয়ে যাওয়ায় একটা শুকনো ঢোক গিলে আমার দিকে অসহায় দৃষ্টিতে তাকাল। ভাইয়ার অসহায় চাহনি দেখে আমি শুধু ঠোঁট উল্টালাম। রুশো ভাইয়া আবারও দাঁত কেলিয়ে সবার উদ্দেশ্য বলে উঠল, ইয়ে মানে ওই, পা চুলকোচ্ছিল তাই হেলে চুলকোচ্ছিলাম আর কি। তোমরা খাও, ব্যাপার না। আম ফাইন। রুশো ভাইয়ার কথায় সবাই সন্তুষ্ট হলেও হলো না শুধু রাত্রি। সেই ঝাঝালো গলায় বলে উঠল, এখন কেন টেবিলে ইচ্ছে করে 2 বার বাড়ি খেলেন না? আপনার তো আবার একবার বাড়ি খেলে সিং গজায়। রাত্রির কথায় রুশো ভাইয়া আমার দিকে মুখ ফিরিয়ে আবারও অসহায় দৃষ্টি নিক্ষেপ করে অনিচ্ছা সত্ত্বেও ঠাস করে আবারও টেবিলে মাথা ঠেকিয়ে বাড়ি খেল। তাতে রাত্রির যেন কোনো ভাবাবেগ হল না। আরও নিশ্চিন্ত হয়ে খাওয়ায় মনোযোগ দিল সে। রুশো ভাইয়া কিছুক্ষণ মুখ ফুলিয়ে থেকে আমার কানের কাছে মুখ নিয়ে এসে ফিসফিসিয়ে বলে উঠল, ছুটকি, কাবাডি কাবাডি কাবাডি। মানে? কাবাডি খেলা কোথায় থেকে আসলো? রুশো ভাইয়া আবারও দাঁত কেলিয়ে বলে উঠল, ব্রো আর ভাবি টেবিলের নিচে কাবাডি খেলছে। ভাবি ব্রোর পায়ে খোঁচা দিচ্ছে। এতক্ষণে বুঝলাম রুশো ভাইয়ার কাবাডি খেলার আসল মানেটা।
তার মানে হলো এই যে নিত্য আপু আর অগ্নি ভাইয়া টেবিলের নিচে পা দিয়ে রোমাঞ্চ করছে। আমার ভাই তো এমনিতেই নিরামিষ। বেচারি নিত্য আপুকেই সবকিছু প্রথমে শুরু করতে হবে ভেবেই মুচকি মুচকি হাসতে লাগলাম আমি আর রুশো ভাইয়া। দুপুর গড়িয়ে বিকেল হয়ে এসেছে। রুশো ভাইয়া রাত্রিকে পৌঁছে দিতে গিয়েছে। এদিকে আজ নিত্য আপুর আব্বু আবারও ঢাকায় গেছেন বিজনেসের জন্য। আম্মু এই শুনে আপু আর নিবিড় ভাইয়াকে একদম আষ্টেপৃষ্ঠে বেঁধে ফেলেছে যেন কোনোভাবেই যেতে দেবে না আজ। নিবিড় ভাইয়া অনেক বলার পরও কোনো কাজ হল না। অগত্যাই তাদের আজ আমাদের বাসাতেই থাকতে হবে বলে মুখ কালো করে রেখেছেন উনি। এদিকে নিত্য আপু তো ভীষণ খুশি, যা আপুর চেহারা দেখে বেশ বুঝতে পারছি আমি। হঠাৎ কলিং বেল বাজায় চমকে উঠলাম আমি। রুশো ভাইয়া এসে গেছে হয়তো। দরজা খুলতেই চোখে যেটা সর্বপ্রথম পড়ল সেটা হলো লাল টকটকে টমেটো। রুশো ভাইয়া আবারও নিজের নাকটা টমেটো বানিয়ে এনেছে। কিন্তু ব্যাপারটা ভীষণ অদ্ভুত লাগছে আমার। বাসায় থাকতে তো রাত্রি ঠিকই ছিল, তবে আবারও কি করে বসল রুশো ভাইয়া যে আবারও রাত্রি তার 2.5 কিলোর হাত দিয়ে রুশো ভাইয়ার নাকটা ফাটিয়ে লাল বানিয়ে ফেলল। রুশো ভাইয়া সোফায় বসে মুখ ফুলিয়ে রয়েছে। এদিকে আমি আইস ব্যাগ নিয়ে এসে ভাইয়ার নাকে লাগাচ্ছি। ভাইয়া, এবার তো বলো কি করে কি হলো? রুশো ভাইয়া আমার দিকে করুণ চোখে তাকিয়ে বলতে শুরু করল, জানিস তো ওদের বাসার সামনে গাড়ি থামাতেই রোডে একজন মহিলাকে ঝাড়ু দিতে দেখেছিলাম আমি। তো ওই মুহূর্তে কেন যেন রাত্রির হাতে ঝাড়ু থাকার সিনটা কল্পনায় আসতে লেগেছিল। তো আমি আনমনেই ওকে বলে ফেলেছিলা যে, অ্যাটম বোম, তোমাকে না ঝাড়ু হাতে টম এন্ড জেরির ওই ঝাড়ুর পিঠে উঠে উড়ে বেড়ানো ডাইনিগুলোর মতো লাগে। ব্যাস। তারপর যা হওয়ার তাই হলো। সোজা নাক বরাবর একটা পাঞ্চ মেরে চলে গেল। আমার কি ফল্ট বল? আমি তো জাস্ট ইমাজিন করে যার মতো লাগে সেটাই বলেছিলাম। ওর তো আরো প্রাউড ফিল করা উচিত, তাই না? কোজ, টম এন্ড জেরির একটা ক্যারেক্টার হতে পারাটা তো ভাগ্যের ব্যাপার। আমার তো এখনো কার্টুনটা ভালো লাগে। নিজেকে কেমন যেন টমের মতো লাগে। রুশো ভাইয়ার কথা শুনে আমি হাসব না কাঁদব, না গড়াগড়ি খাব ঠিক বুঝে উঠতে পারছি না। কিন্তু এটা বেশ বুঝে উঠতে পারছি আমার পেটে হাসির বোমগুলো ইতিমধ্যে আকুপাকু করা শুরু করে দিয়েছে। আমি রুশো ভাইয়াকে কোনো রকমে সান্ত্বনা দিয়ে ঘরে এসে দরজা লাগিয়ে দিলাম। দরজা লাগানোর পরে একটা স্বস্তির নিঃশ্বাস নিয়ে হু হা করে হাসতে হাসতে বিছানায় গড়াগড়ি খাওয়া শুরু করে দিলাম। উফ ফফ। হাসতে হাসতে আমার পেট টাইনা ফেটে যায়। ড্রয়িং রুমের মাঝে পিনপতন নীরবতা বিরাজমান। আব্বু আজ নাকি খুব জরুরি একটা কথা বলবে বলে আমাদের সবাইকে ডেকে পাঠিয়েছে, যার দরুন আমরা সকলে উপস্থিত এখানে। রুশো ভাইয়া আবারও দাঁতটাকে নেইল কাটার বানিয়ে ফেলেছে। তবে আমি আজ পানি নিয়ে বসিনি, তাই অগত্যাই গলা শুকিয়ে গেলেও গলা ভেজাতে পারছি না। পুরো জীবনে এতটা সিরিয়াস আব্বুকে সচরাচর কখনো দেখিনি আমি। আজ হঠাৎ আব্বুর এমন গম্ভীরতা বড্ড ভাবাচ্ছে আমায়। এদিকে অগ্নি ভাইয়ার হাঁটু কাঁপা শুরু হয়ে গিয়েছে। আর নিবিড় ভাইয়া ভাবলেশহীনভাবে সোফায় গা এলিয়ে দিয়ে রয়েছেন।
নিত্য আপুও বেশ চিন্তিত আব্বুর এমন সিরিয়াসনেস দেখে। আব্বুকে এখনও চুপচাপ থাকতে দেখে আমি আপুকে বললাম এক গ্লাস পানি এনে দিতে। যেহেতু ইম্পর্টেন্ট কথাটা আমায় নিয়েই তাই আমি আর নড়লাম না। একটু পরই নিত্য আপু পানির গ্লাস নিয়ে হাজির হতেই আব্বু মুখ খুলল। শোন অনন্যা, তুই তোর নাহিন আঙ্কেলকে তো চিনিস তাই না? আমি একটু মনের করার চেষ্টা করে বলে উঠলাম। উইয়ে আমার বার্থডেতে পেট মোটা, ভুঁড়িওয়ালা গোপ বিশিষ্ট একটা লোক এসেছিল উনি। আমার কথায় নিবিড় ভাইয়া বাদে সবাই ফিক করে হেসে আবারও নীরবতা পালনে ব্যস্ত হয়ে পড়ল। আব্বু আবারও গম্ভীরতা ধারণ করে বলে উঠল, উনি। উনার একমাত্র ছেলে নিহাম এবার মেডিকেল পাশ করে বেরিয়েছে। উনি তোমায় দেখে ভীষণ পছন্দ করেছে, তাই উনি চান তোমার সাথে নিজের ছেলের বিয়ে দিতে। আর তোমারও তো বয়স 19 রানিং। ছেলে ভালো, পরিবারও ভালো। আগামী সপ্তাহে ওরা ছেলে সহ তোমায় দেখতে আসবে। তুমি সুন্দরভাবে নম্র ভদ্র আচরণ করবে, যা যা জিজ্ঞেস করে তার ঠিকঠাক উত্তর দেবে। আব্বুর কথা শুনে আমার অর্ধেক খাওয়া পানি ভুসস করে মুখ থেকে বেরিয়ে গেল। এদিকে রুশো ভাইয়া আর অগ্নি ভাইয়া কাশতে কাশতে বোধহয় যক্ষ্মা রোগীর খেতাব ছিনিয়ে নেবে। নিত্য আপু মাথায় হাত দিয়ে ধপ করে বসে পড়ল। শুধুমাত্র সাদা বিলাইয়েরই কোনো রিয়াকশন চোখে পড়ল না আমার। উনি এখনও ভাবলেশহীনভাবে ফোনে মুখ গুজে রয়েছেন। ওহ নো ব্রো, এটা কি হলো? আমি তো শুনেছি মেয়েদের সতীন হয়। এখন তো দেখছি নিবিড় ব্রোর ও সতীন হবে। আরে রাখো তোর সতীন। হায় কপাল আমার, আমাকে যে দুজনের শালা হতে হবে তার বেলা। আপনার কি মাথা ঠিক আছে? কি সব বলে যাচ্ছেন বলুন তো? দেখুন, আপনি এই বিয়েটা মানেন না সেটা আপনার একান্তই ব্যক্তিগত ব্যাপার, কিন্তু ইসলামের রীতিমতো আমাদের বিয়েটা হয়েছে। আপনি মানলেও হয়েছে, না মানলেও হয়েছে। নিবিড় ভাইয়া এবারও ভাবলেশহীন। কোনো ফারাকই পড়ছে না উনার আমার কথাগুলোয়। যেন কোনো ভাঙা টেপ রেকর্ডার বেজে চলেছে ভেবে উনি আমার বলা যুক্তিযুক্ত কথাগুলো কানেই তুলছেন না। তখন আব্বুর কড়া গলা দেওয়া আদেশ শুনে মুখ ফুটিয়ে আর কিছু বলা হয়ে ওঠেনি আমার। রুশো ভাইয়া আর অগ্নি ভাইয়া বলেছিল যে আমার বয়স আরও বাড়ুক। সবে ফার্স্ট ইয়ারে পড়ছি। কিন্তু আব্বু ভাইয়াদের নিরাশ করে দিয়ে নিশ্চিন্ত গলায় বলে দিয়েছিল যে পড়াশুনো তো করবেই, বিয়ের পর করলে ক্ষতি কি? ব্যাস তাতেই হয়ে গেল। আব্বুর মুখের ওপর আর কারো কথা বলা হয়ে উঠল না। বর্তমানে আমরা সকলে সাদা বিলাইকে ঘিরে ধরে দাঁড়িয়ে একের পর এক কথা বলে যাচ্ছি, কিন্তু উনি ডোন্ট কেয়ার ভাব নিয়ে আরাম করে গেমস খেলায় ব্যস্ত শুধু। এতগুলো কথার বিনিময়ে উনি শুধু ভাইয়াকে উদ্দেশ্য করে এটুকু বলেছেন যে বোনের বিয়ের বয়স হয়েছে, বিয়ে তো করতেই হবে। তাতে তোরা এত চেঁচামেচি করছিস কেন? যেমন যেমন চলছে তেমন তেমন চলতে দে। ঠিক তারপরই আমি লাগাতার উনাকে এই কথাগুলো বলে যাচ্ছি, বাট উনি তা এক কান দিয়ে শুনছেন, সাথে অপর কান দিয়ে খুব সহজেই বের করে দিচ্ছেন। শেষমেশ আমি উনাকে বোঝাতে বোঝাতে ক্লান্ত হয়ে ধপ করে বিছানায় বসে পড়লাম। আমার সাথে সাথে মাথায় হাত রেখে বসে পড়ল রুশো ভাইয়া আর অগ্নি ভাইয়াও। নিত্য আপু রেগে গিয়ে নিবিড় ভাইয়ার কাছে গিয়ে দাঁড়াল। চোখে মুখে একরাশ বিরক্তি নিয়ে বলে উঠল, ভাইয়া, তুই কি পাগল হয়ে গিয়েছিস? অনন্যা তোর বউ হয়। তুই কি করে তাকে আরেক জায়গায় বিয়ে করতে বলতে পারিস?
নিবিড় ভাইয়া জানালার বাহিরে স্থির দৃষ্টি নিক্ষেপ করে চুলগুলোর মাঝে ডান হাত চালিয়ে বলে উঠলেন, সো হোয়াট? আমি ওকে বউ বলে মানি না। এন্ড ইটস দ্য মেইন পয়েন্ট। অগ্নি ভাইয়া আর রুশো ভাইয়া দুজনই নিজেদের মুখে একবার তো নিবিড়ের দিকে একবার চেয়েই অবাক হয়ে বলে উঠল, তো আজ ভার্সিটিতে ওসব? আর কিছু বলার আগেই নিবিড় ভাইয়া চোখ রাঙালেন। সাথে সাথেই রুশো ভাইয়া আর অগ্নি ভাইয়া চুপ হয়ে গেল। রুশো ভাইয়া তো এক ঠেলায় ঠোঁটে আঙুল চেপে চুপ করে রইল। নিবিড় ভাইয়া অগ্নি ভাইয়াকে চোখের ইশারায় কিছু একটা বোঝাতেই অগ্নি ভাইয়া চুপ হয়ে কিছু একটা ভেবে হঠাৎ হেসে উঠল, যার কোনো কিছুই আমি বুঝে উঠতে পারলাম না। শুধু বোকার মতো ড্যাবড্যাব করে চেয়েই রইলাম তাদের দিকে। নিত্য আপু ভ্রু কুচকে নিবিড় ভাইয়ার দিকে তাকাতেই আপুকেও ধমক মেরে চুপ করিয়ে দিলেন উনি। এদিকে আমি নির্বোধ, কিছুই বুঝতে পারছি না কি হবে আমার। শেষমেশ দুটো জামাই নিয়ে ঘুরতে হবে? না না, এটা মানা যায় না। এটা অন্যায়, ঘোর অন্যায়। রুশো ভাইয়া হঠাৎ কিছু একটা ভেবে আমার দিকে মুখ তুলে তাকিয়ে ভ্রু নাচিয়ে বলে উঠল, ছুটকি রে, তুই মন খারাপ করছিস কেন বলতো? তোর দুটো বর হলে কিন্তু দারুণ হবে। আমাদের দুটো দুলাভাই হবে। আমরা ডাবল ডাবল আদর পাব। আহা আহা, কি লাইফ হবে ভাব। রুশো ভাইয়ার কথায় অগ্নি ভাইয়া আর নিত্য আপু মুখ টিপে হেসে চলেছে। কিন্তু আমার হাসি পাচ্ছে না। রাগ লাগছে আমার, ভীষণ রাগ। তাই এক প্রকার চেঁচিয়েই বলে উঠলাম আমি, ভাইয়া আয়া, কি বলছো এসব? রুশো ভাইয়া আমার চেঁচানোতে জিভে কামড় দিয়ে বসা থেকে উঠে এক ছুটে পালালো। আর আমি এদিকে রাগে ফোঁসফোঁস করছি, কি হলো টাকি এদের? সবার মাথার তারতুর ছিঁড়ে গেল নাকি? উফ ফফ, আর পারা যাচ্ছে না। আমার ব্রেইনটাকে একটু রেস্ট দেওয়া দরকার। ভেবেই পা বাড়ালাম আমার রুমের দিকে। এতক্ষণ সবাই ভাইয়ার রুমেই ছিলাম তাই। রাত 10:12। শুয়া থেকে আড়মোড়া ভেঙে উঠে বসতেই আমার চোখ কপালে উঠে গেল। তখন 7:45 মাথায় রুমে এসে ঘুমিয়ে পড়েছিলাম। তার মানে আমি পুরো 2.5 ঘন্টা ধরে ঘুমিয়েছি। আর কেউ আমায় ডাকলো না। অবশ্য ভালোই হয়েছে, কষ্ট করে আর খেতে যেতে হবে না। আমি বরং ফ্রেশ হয়ে এসে একটু ফেসবুকে ঘুরে আসি। ব্যস্ততায় ঢোকাই হয় না। ফ্রেশ হয়ে এসে ফেসবুকে ঢুকতেই প্রথমে চোখের সামনে সাদা বিলাইয়ের আইডি চোখে পড়ল। ফেসবুক থেকে ফ্রেন্ড সাজেশন এসেছে। হা, প্রোফাইলে ভাইয়াকে ধরে উনার সেই ভুবন ভুলানো হাসিটা অন্য সময় যেমন অমায়িক লাগতো আজ তার ঠিক উল্টো লাগছে আমার। উনার হাসি দেখে আমার পুরো গা পিত্তি জ্বলে যাচ্ছে। আমাকে এদিকে রাজ্যের চিন্তায় ফেলে কি সুন্দর করে 32 পার্টি দাঁত বের করে হাসছেন উনি। অনিচ্ছা সত্ত্বেও উনার আইডি স্ক্রোল করতে ঢুকলাম আমি। কভার পিকে এখনও নিত্য আপুর সাথে ছবিটা দেওয়া আছে উনার। ঈশ্বস, কি বোকামিটাই না করেছিলাম আমি। আপু কি উনার গার্লফ্রেন্ড বানিয়ে ফেলেছিলাম। এখন সেসব কথা ভাবলেই লজ্জা লাগে। প্রোফাইল পিকের কমেন্ট সেকশনে ঢুকতেই সবার প্রথমে যেসব কমেন্ট চোখে পড়ল সেসবের কিছু নমুনা। হেই হ্যান্ডসাম, রিকোয়েস্ট একসেপ্ট করো প্লিজ। ও মাই গড, ক্রাশ।
I love you নিবিড়। Oh no. I need both. উফ অফ। আর দেখলাম না। চট করে ফোনের ওয়াইফাই ডিসকানেক্ট করে বের হয়ে আসলাম। প্রথমে রাগ লাগলেও লাস্ট কমেন্টটা দেখে এখন ভীষণ হাসি পাচ্ছে আমার। হায় আল্লাহ। শি নিড বোথ। আমার ভোলাভালা ভাইটার সাথে আমার এক্সিডেন্টলি বর দুটোকেই নিতে চায়। লজ্জা শরমের মাথা খেয়ে ফেলেছে মেয়েগুলো। কমেন্টে ডিরেক্টলি প্রপোজ, হাউ ফানি। আমি পেট চেপে হাসছিলাম সেই মুহূর্তেই দরজায় কড়া নাড়ল কেউ। আমি ফোনটা বালিশের পাশে রেখে ভাইয়া এসেছে ভেবে আয় বলে উঠে দাঁড়ালাম। ছেড়ে দেওয়া চুলগুলো আয়নার সামনে গিয়ে বাঁধতে লাগলাম। অমনি দরজা ঠেলে ভেতরে প্রবেশ করল 3 জোড়া পা। আমি পাগুলোকে আর চোখে লক্ষ্য করে ততক্ষণাৎ পেছনে ফিরে তাকালাম। সাথে সাথেই আমার চোখ রসগোল্লার আকার ধারণ করল। নিত্য আপুর হাতে থাকা বলে ফ্রুটস, অগ্নি ভাইয়ার হাতে থাকা প্লেটে অল্প পরিমাণে ভাত, তার সাথে মিক্স ভেজিটেবলস, আর রুশো ভাইয়ার হাতে পানির গ্লাস। সব মিলিয়ে যা বুঝলাম, আমায় খুন করার পুরোপুরি প্ল্যানিং করে এসেছে তারা। আমি ভয়ে 2 ধাপ পেছনে ফেলে কাঁপা কাঁপা গলায় বলে উঠলাম, ভাভা ভাইয়া, আপু, এসব কি? সবাই যেন আমার এমন ভীত হওয়া দেখে এক পৈশাচিক আনন্দ পেল। রুশো ভাইয়া দাঁত বের করে ভ্রু নাচিয়ে বলে উঠল, আমার ছুটকির জন্য ছোট্ট ছোট্ট সারপ্রাইজ। অগ্নি ভাইয়া খাবারের প্লেট আমার বেডসাইড টেবিলে রাখতে রাখতে বলে উঠল, বুঝলি তো অনু, আজকে থেকে তোকে এসবই খেতে হবে। এন্ড শুধু এসবই না, আরও কিছু বাকি আছে। নিত্য আপু ফ্রুটসের বোলটা টেবিলে রেখে মুচকি হেসে ভাইয়ার কথায় সায় দিল। এদিকে আমি শুধু এদিক ওদিক চোখ বুলিয়ে পালানোর পথ খুঁজে বেরোচ্ছি। যখন দেখলাম এরা আমায় বেঁধে হলেও এসব খাইয়েই ছাড়বে, তখন আর পথ খোলা না পেয়ে এক লাফ মেরে খাটের ওপর উঠে দাঁড়ালাম আমি। রুশো ভাইয়া আমাকে খাটে উঠে এদিক ওদিক লাফাতে দেখে ঠোঁট উল্টে ভ্রু কুঁচকে বলে উঠল, ছুটকি, তুই আবার কাবাডি কাবাডি খেলছিস কেন? ওটা তো ব্রো আর ভাবির গেম। রুশো ভাইয়ার এমন অদ্ভুত কথা শুনে নিত্য আপু আর ভাইয়া দুজনেই অবাক হয়ে বলে চেঁচিয়ে উঠল। রুশো ভাইয়ার এবার হুঁশ হল, সে ভুল জায়গায় ভুল কথা বলে ফেলেছে। রুশো ভাইয়া আমতা আমতা করে মাথা চুলকোতে লাগল। এই সুযোগ, কারও দৃষ্টি এখন আর আমার দিকে নেই, এখনই আমাকে মানে কেটে পড়তে হবে ভেবেই খাট থেকে নেমে এক দৌড়ে দরজা দিয়ে বের হয়ে গেলাম আমি। কিন্তু ভাগ্য আমার এবারেও সহায় হল না। দরজা দিয়ে বের হতেই একটা লম্বা পিলারের সাথে বাড়ি খেয়ে একটুর জন্যে পড়তে পড়তে বেঁচে গেলাম আমি। কিন্তু প্রশ্ন হল, দরজার সামনে পিলার আসলো কোথা থেকে? তা দেখার জন্য আমি মাথা উঠিয়ে উপরে তাকাতেই বর্ষর একটা শক খেলাম। নিবিড় ভাইয়া কপালে ভাঁজ ফেলে তীক্ষ্ণ দৃষ্টিতে চেয়ে রয়েছেন আমার দিকে। উনাকে দেখেই আমার বাঁচার সর্বশেষ আশাটাও বিফলে চলে গেল। অগ্নি ভাইয়া আমাকে পালাতে দেখে নিবিড় ভাইয়াকে উদ্দেশ্য করে বলে উঠল, আরে ওটাকে ধর, নয়তো পুরো বাড়ি ইঁদুরের মতো দৌড়বে। কিন্তু ধরতে আর পারব না। নিবিড় ভাইয়া স্ট্রেইট হয়ে দাঁড়িয়ে ঠোঁটের বাম সাইডে কামড়ে ধরে বলে উঠলেন, আরে বাহ, মানুষ হয়েও ইঁদুরের মতো দৌড়োয়, ইমপ্রেসিভ। বলেই সোজা ঘরের মধ্যে ঢুকতে লাগলেন উনি।
উনি আমার একদম সামনে থাকায় অগত্যা পেছাতে পেছাতে ঘরে ঢুকতে হলো আমায়। উনি ভেতরে ঢুকে নিত্য আপুকে উদ্দেশ্য করে বলে উঠলেন, নিত্য ফ্রুটস খাবে না ভালো কথা, জুস বানিয়ে আনো। আর অগ্নি, তুই খাবারের প্লেটটা আমায় দে। না খেয়ে কোথায় যায় আমিও দেখতে চাই। তোরা না হয় এখন যা, আমি ডাকলে চলে আসিস। নিবিড় ভাইয়ার কথায় কেউ আর কথা বাড়াল না। শুধু রুশো ভাইয়া একবার ঠোঁট উল্টে জিজ্ঞেস কর উঠল, হেই ব্রো, ওকে খাওয়াতে পারবে তো? নিবিড় ভাইয়া বাঁকা হেসে পকেটে দুহাত গুজে বলে উঠলেন, কই শাহ? আরে বাহ নিবিড় ব্রো, তুমহে ভি হিন্দি আতি হ্যায়? নিবিড় ভাইয়া হাসলেন। সামনে এগিয়ে এসে রুশো ভাইয়ার চুলগুলো এলোমেলো করে দিয়ে বলে উঠলেন, দেখতে হবে না কার ব্রো। বিনিময়ে রুশো ভাইয়া লাফিয়ে নিবিড় ভাইয়াকে একটা ঝাপ্পি মেরে আমার গাল টেনে দিয়ে হাসতে হাসতে চলে গেল। এদিকে অগ্নি ভাইয়া নিবিড় ভাইয়ার কাঁধে হাত রেখে কানে ফিসফিস করে বলে উঠল, বেস্ট ইফ লাক উঠবি শালা। বিনিময়ে নিবিড় ভাইয়া ভ্রু নাচিয়ে ভাইয়ার কোমরে কাতুকুতু দিয়ে বলে উঠল, থ্যাংক ইউ পার্মানেন্টলি শালা। ভাইয়া কোমরে কাতুকুতু লাগায় লাফাতে লাফাতে মুখ ফুলিয়ে চলে গেল। পেছনে নিত্য আপু পেটে চেপে ধরে রাখা হাসির বস্তা খুলে হু হা করে হাসতে হাসতে বেরিয়ে গেল। সবাই চলে যেতেই উনি দরজা লাগিয়ে ভিলেনি স্মাইল দিতে দিতে আমার দিকে এগোতে লাগলেন। আর আমি ভয়ে ঢোক গিলতে গিলতে পেছাতে লাগলাম। পেছাতে পেছাতে একটা সময়ে খাটের সাথে পা বেজে আম্মুহু বলে চিৎকার দিয়েই ধূপ করে বিছানায় পড়ে গেলাম। আমায় পড়ে যেতে দেখে উনি যেন বেশ মজা পেলেন। মুচকি মুচকি হাসতে হাসতে বিছানায় এসে বসলেন উনি। আমি শুয়া থেকে উঠে বসব তার আগেই আমার দুহাত খাটের সাথে চেপে ধরে আমার উপর ঝুঁকে শীতল গলায় বলে উঠলেন, চুপচাপ যা খাওয়ানো হচ্ছে তা খেয়ে নাও। একটা টু শব্দও হলে কিন্তু ফল ভালো হবে না। উনার এমন কার্যকলাপে আমি চোখ বড় বড় করে উনার চোখের দিকে তাকাতেই যেন হারিয়ে যেতে লাগলাম উনার মাঝে। অদ্ভুত এক গভীরতা রয়েছে উনার চোখে, রয়েছে মাতাল করা এক মায়া। যেথায় তাকালেই আমি ডুব দেই উনার চোখের সেই অতল গহীনে। আমায় এভাবে ঘোর লাগানো দৃষ্টিতে নিজের দিকে তাকিয়ে থাকতে দেখে উনি মুচকি হেসে আমায় ততক্ষণাৎ ছেড়ে দিয়ে উঠে বসালেন। খাবারের প্লেট হাতে নিয়ে ভাত সবজি দিয়ে অল্প করে মেখে আমার মুখের সামনে তুলে বলে উঠলেন, হা করো। আমি উনার মুখের দিকে তাকিয়েই কিছু না ভেবে হা করতেই ভাতের লোকমাটা মুখে পুরে দিলেন উনি। হঠাৎ আমার হুঁশ আসতেই বুঝতে পারলাম আমায় উনি এমন কিছু খাইয়ে দিয়েছেন যা আমি অপছন্দ করি। এক কথায় ভীষণ রকমের অপছন্দ করি। আমায় খাবার মুখে নিয়ে চুপচাপ গাল ফুলিয়ে থাকতে দেখে উনি ধমকে উঠলেন, কি হলো খাও। উনার ধমক শুনে কেঁপে উঠলাম আমি। তাড়াহুড়ো করে টেবিল থেকে পানির গ্লাসটা হাতে নিয়ে না চিবিয়েই পানি দিয়ে গিলে খেয়ে ফেললাম। উনি আমার এমন খাওয়া দেখে রেগেমেগে আবারও ধমকে উঠলেন, স্টুপিড, না চিবিয়ে গিলে ফেললে কেন? খাওয়া শিখো নাই? লাস্ট টাইম আশকো করছি, সুন্দরভাবে চিবিয়ে চিবিয়ে খাবে কিনা? নাকি আমি তোমার চাপা ভাঙব তাই বলো? আমি উনার ধমক শুনেও কোনো রিয়াকশন দিলাম না এবার, কারণ আমার সম্পূর্ণ এটেনশন এখন উনার বলা চাপা শব্দের ওপর, যেটার অর্থ আমার অজানা। তাই বোকার মতো উল্টো প্রশ্ন করে বসলাম,
আচ্ছা, এই চাপাটা কি? উনি আমার এমন প্রশ্নে যেন আহম্মক বনে গেলেন। কিছুক্ষণ চুপ থেকে আবারও ধমক দিয়ে উঠলেন উনি। শাট আপ! চুপচাপ খাও, না হলে আজ তোমার একদিন কি আমার একদিন। উনার ধমক খেয়ে ভয়ে চুপসে গেলাম আমি। শেষমেশ আর কোনো উপায় না পেয়ে অনিচ্ছা সত্ত্বেও কষ্ট করে একটু একটু করে চিবিয়ে খেতে লাগলাম। উফ! পুরো 19টা বছরের রেকর্ড ব্রেক করে দিলেন উনি আমার। যে কাজ আমার পরিবারের কেউ করতে পারল না, তা আজ উনি করে দেখালেন। একটু পরই নিত্য আপু দরজায় নক করে বাইরে থেকেই বলে উঠল, আসতে পারি? নিবিড় ভাইয়া কিছুটা বিরক্তি নিয়ে বলে উঠলেন, আশকো করে আসার কি আছে, চলে আয়। নিত্য আপু ভেতরে এসে মুচকি হেসে জুসের গ্লাসটা টেবিলে রেখে দিল। বাব্বা! ভাইয়া, তুই আমার ননদটাকে এত সহজে খাইয়ে দিলি। নিবিড় ভাইয়া অমনি ভাব নিয়ে বলে উঠলেন, নিবিড় পারে না এমন কিছুই নেই। নিত্য আপু মুখ বাঁকিয়ে নিবিড় ভাইয়ার নাক টেনে দিল। এবার আমার ফুলিয়ে রাখা মুখের দিকে চেয়ে বলে উঠল, অনন্যা, তোমার ভালোর জন্যই এসব খাওয়ানো হচ্ছে পাখি। প্লিজ লক্ষ্মী মেয়ের মতো খেয়ে নাও। বলেই আমার গাল টেনে দিয়ে চলে গেল আপু। আমায় ভাত খাওয়ানো হয়ে গেলে জুসের গ্লাস সামনে ধরে নিবিড় ভাইয়া বলে উঠলেন, পুরো গ্লাস ফিনিশ করো ফাস্ট। আমি আবারও অসহায় দৃষ্টিতে তাকালাম উনার দিকে। তাতে উনার বিন্দুমাত্র ভ্রুক্ষেপ হল না। উনি আগের মতোই চোখমুখ শক্ত করে আবারও আমায় জুসের গ্লাসের দিকে ইশারা করে খেতে বললেন। আমি নাকমুখ সিটকে এক চুমুক খেয়েই ঠোঁট উল্টে বলে উঠলাম, ভাইয়া, এটা তো ফ্রুটোর মতো খেতে না। আমি খাবো না। অমনি উনি ধমক মেরে বলে উঠলেন, হ্যাঁ তো, তোমার তো ওসব কুমড়োর ঝোলই ভালো লাগবে। ম্যাঙ্গোর ফ্লেভারই শুধু দেয় ওরা, ফ্রুটস নাম মাত্রও দেয় না। পুরোটা খেয়ে নাও, নয়তো দুধ গরম দেওয়াই আছে, আজই ওটাও খাইয়ে দেব। আমি আর কিছু বললাম না। দুধ আমার জাতশত্রু, তাই আর উপায় না পেয়ে একটা ছন্নছাড়া বেড়ালের মতো লেজ গুটিয়ে জুসের গ্লাস ধীরে ধীরে শেষ করতে লাগলাম। 1 সপ্তাহ পর আজ ছেলেপক্ষ আমায় দেখতে এসেছে বলে চুপচাপ ঘোমটা টেনে বসিয়ে রাখা হয়েছে আমায় তাদের সামনে। আমার পাশে আম্মু আব্বু বসা, বাম পাশে রুশো ভাইয়া, অগ্নি ভাইয়া আর তার পাশে নিত্য আপু। নিবিড় ভাইয়া কিছুটা দূরে চেয়ার টেনে বসে আরাম করে গেমস খেলছেন। আর এদিকে আমার ঘাম ছুটে যাচ্ছে। হায় কি দুর্দিন এলো আমার। আমার বরের সামনেই পাত্রপক্ষ দেখতে এসেছে আমায়। আর আমার শুধু নামের বর সাদা বিলাইয়ের, তাতে কোনো যাই আসছে না। আমি এখনো তাদের কাউকেই দেখিনি। নিত্য আপু আমায় শাড়ি পরিয়ে দিয়ে এতবর ঘোমটা টেনে দিয়ে ধরে ধরে এনেছে। কিন্তু পাশ থেকে রুশো ভাইয়ার ফিসফিসানো কথায় এটা বেশ বুঝতে পারছি ছেলে হয়তো চশমা পরে এসেছে। হেই ব্রো, আমাদের সেকেন্ড দুলাভাই তো দেখি কান্টুস। ওই কান্টুস আবার কি? আরে ব্রো, ডাবল ব্যাটারি বোঝো না? ওই দেখো চোখে ইয়া মোটা ফ্রেমের চশমা। ব্যাটায় এখনই চোখের মাথা খেয়ে ফেলেছে। তাই কানার বদলে একটু স্টাইল করে কান্টুস বললাম আর কি। ঘোমটাটা একটু তুলো দেখি মা। ছেলের মায়ের মুখে ঘোমটা তোলার কথা শুনে একরাশ বিরক্তি এসে হানা দিল আমার চোখে মুখে।
তখনই আব্বুর হঠাৎ জরুরি ফোন আসায় বসা থেকে উঠে সাইডে গিয়ে কথা বলতে লাগলো আব্বু। আমি এখনো ঘোমটা না সরানোয় আবারও ছেলের মা বলে উঠলেন, এত লজ্জার কি আছে মা? আমরা তো কয়েকদিন পর তোমার আপনজনই হব। একটু মুখখানা দেখি। নিহামের বাবার কাছে শুনেছি তুমি নাকি ভারী লক্ষ্মী মেয়ে। আবারও গা জ্বলে উঠল আমার। আরে মেয়ে দেখতে এসেছে, উনারা নাকি তুলে নিয়ে যেতে এসেছে? না দেখেই বলে দিল কয়েকদিন পর আপনজন হয়ে যাবে। ভদ্র মহিলার কথায় আমি চরম বিরক্ত হলেও পাশে বসা রুশো ভাইয়া আর অগ্নি ভাইয়ার যেন ভীষণ মজা পাচ্ছে। তা বেশ বুঝতে পারছি আমি, কারণ ঘোমটার আড়ালেও দেখতে পারছি রুশো ভাইয়া আর অগ্নি ভাইয়া মাথা হেলে স্থির দৃষ্টি মেঝেতে রেখে একটুপর পর কেঁপে কেঁপে উঠছে। তারা যে হাসি কন্ট্রোল করার চেষ্টা করে যাচ্ছে তা বুঝতে আর বাকি নেই আমার। আম্মু আমার মাথা থেকে ঘোমটাটা তুলে দিয়ে মুখটা বের করে দিল। আমার ইচ্ছে হচ্ছে না সামনের দিকে তাকানোর, তাই মাথা নিচু করে আগের মতোই বসে রইলাম আমি। কিচেন থেকে রুনা খালার সার্ভেন্ট ডাক আসায় আম্মু উনাদের আমার সাথে কথা বলতে বলে উঠে চলে গেল। এবার ভদ্র মহিলার আবারও আমার মুখ তুলে তাকাতে বলার আগেই আমি একরাশ বিরক্তি নিয়ে মুখ তুলে তাকালাম। ভদ্র মহিলা আমায় দেখে মাশাল্লাহ বলে উনার হাজবেন্ডকে উদ্দেশ্য করে বলে উঠলেন, তোমার চয়েজ আছে বলতে হবে। এত মিষ্টি একটা মেয়ে পছন্দ করেছ। এই নিহাম তুই চোখ নামিয়ে রেখেছিস কেন? হবু বউকে দেখ। ভদ্র মহিলার কথায় ছেলেটা লজ্জা লজ্জা ভাব করে আমার মুখ পানে একবার তাকিয়ে মুখ ফিরিয়ে নেওয়ার আগেই যেন আটকে গেল। মুখটা পুরো হাসেইপ করে ড্যাবড্যাব করে চেয়ে রইল আমার দিকে। আমি সরাসরি ছেলের দিকে না তাকিয়েও চোখের সীমানা যতদূর যায় তা থেকে এটা বেশ বুঝতে পারছি যে ছেলে হা করে আমার দিকে চেয়ে আছে। কে এই কেবলাকান্ত দেখার জন্য আমিও একবার ছেলের দিকে আর চোখে তাকালাম। ছেলে সাদা পাঞ্জাবি পরেছে, গায়ের রং উজ্জ্বল শ্যামলা, চোখে মোটা ফ্রেমের চশমা। পুরো ক্লিন সেইভ করাই মুখটা পুরো ছিলামুলোর মতো লাগছে। চুলগুলো কোকড়া নাকি সিল্কি তা বোঝার অবকাশ নেই, কারণ ছেলে মনে হয় স্কুলে পড়াকালীন স্যারদের বলা সেই কঠিন নিষেধাজ্ঞা মেনে চুল কেটে এসেছে। নিষেধাজ্ঞাটা ছিল কিছুটা এরকম, চুলের মাঝে আঙুল চালালে যদি চুল আঙুল ভেদ করে উপরে উঠেছে তো তোদের ঠ্যাং একেবারে ভেঙে ফেলব। এর থেকে আর বেশি আর কিছু দেখলাম না। জাস্ট এক সেকেন্ডের দেখায় যেটুকু বুঝলাম ছেলে মায়ের আদরের দুলাল, কিছুটা মায়ের আঁচল ধরে ঘুরে বেড়ানো টাইপ। যেমন ধরা যায় তার মা তাকে এখানে কান ধরে উঠবস করতে বললে এক কথায় রাজি হয়ে উঠবস করতে শুরু করতেও দুবার ভাববে না। এসব ছেলেরা সকলের কাছে ভালো, শিক্ষিত, নম্রভদ্র হলেও তাদের বউদের কাছে ভীষণ বিরক্তির এক একটা ডিব্বা হয়। প্রতিটা কাজেই মায়ের পারমিশন গ্রহণ করতে করতে একসময় বউ কিস করতে বললেও যেন মায়ের কাছে পারমিশন নিতে যাবে এমন টাইপ, যার দরুন তারা তাদের বউদের কাছে মাত্রাতিরিক্ত প্যারাময় হয়ে থাকে। ছেলের মা হঠাৎ আমায় মাথা থেকে কাপড় সরিয়ে চুল খুলে দিতে বলায় আমি কিছুটা আনিজি ফিল করতে লাগলাম। এভাবে কারো কথায় বাধা চুল খোলা যায় নাকি? আমি ভ্রু কুঁচকে নিত্য আপুর দিকে তাকাতেই কানে ভেসে আসতে লাগল সেই চিরচেনা প্রাণ জুড়িয়ে যাওয়া কণ্ঠ। নিবিড় ভাইয়া কানে হেডফোন গুজে ফোনের দিকে একদৃষ্টিতে চেয়ে থেকেই ভ্রু কুঁচকে বলে উঠলেন, কেন বে? তুই তোর বউকে দিয়ে হেয়ার ওয়েলের অ্যাডভার্টাইজমেন্ট করাবি নাকি?
উনি যেভাবে ফোনের দিকে চেয়ে কথাগুলো বললেন তাতে সেটা স্পষ্ট উনি ফোনের ওপাশে থাকা ব্যক্তিকে উদ্দেশ্য করেই কথাগুলো বলেছেন। কিন্তু এতটা কাকতালীয় কি করে হতে পারে? নিবিড় ভাইয়ার এমন কথা শুনে ভদ্র মহিলার সাথে তার হাজবেন্ড আর ছেলে দুজনেই ভীষণ লজ্জা পেয়ে গেল। এদিকে রুশো ভাইয়া আর অগ্নি ভাইয়ার তো কাশিই উঠে গেল। কিন্তু নিত্য আপু ভাবলেশহীন। আপুকে এতটা স্বাভাবিক দেখে মনে হচ্ছে আপু যেন আগে থেকেই জানতো এমন কিছু একটা হবে। পেট মোটা আঙ্কেলটা গলা খাকারি দিয়ে উঠায় ভদ্র মহিলা ততক্ষণাৎ প্রসঙ্গ পাল্টে আবারও বলে উঠলেন, আচ্ছা মা, তুমি রান্না করতে পারো? ভদ্র মহিলার এই কথার জবাবে আমার ঠিক কি বলা উচিত এই মুহূর্তে তা একেবারেই বুঝে উঠতে পারছি না আমি। এভাবে কি সত্যিটা মুখের ওপর বলে দেব যে আমি চা পর্যন্ত বানাতে পারি না? আমি মুখফুটে কিছু বলবো তার আগেই আবারও নিবিড় ভাইয়া ফোনের ওপাশের ব্যক্তির সাথে কথা বলতে বলতে বলে উঠলেন, ওহ বুঝেছি, তুই তোর বউকে মাস্টার শেফ ইন্ডিয়ায় পার্টিসিপেট করানোর জন্য রান্না শিখাচ্ছিস। কত তো শেয়ানা তুই বাপরে। এবার আমি ভাইয়াদের সাথে নিজেও কাশতে শুরু করে দিলাম। টেবিলে থাকা পানির গ্লাস হাতে নিয়ে কয়েক ঢোক খেয়ে নিয়ে গলাটাকে ভিজিয়ে নিলাম। ভদ্র মহিলা এবার ভীষণ বাজেভাবে ভড়কে গেছেন। হঠাৎ উনার পাশে বসে থাকা উনার ছেলে মায়ের গা ঘেঁষে বসে নরম গলায় বলে উঠল, ওহ মা, বাসায় তো রান্না করার লোক রয়েছে, ওকে রান্না করতে হবে না তো? ভদ্র মহিলা ছেলের মাথায় হাত বুলিয়ে বলে উঠলেন, হ্যাঁ তো বাবা। রান্না বান্না করার কোনো দরকার নেই বৌমার। এবার উনি আবারও আমার দিকে চেয়ে আহ্লাদি কণ্ঠে প্রশ্ন করে উঠলেন, আচ্ছা মা, তুমি গান গাইতে পারো? মহিলার প্রশ্ন শুনে কপাল কুঁচকে এলো আমার, সাথে জমা হলো আরও এক রাশ বিরক্তি। গান গাইতে পারি কিনা সেটাও মেয়ে দেখতে এসে কেউ জিজ্ঞেস করে? আমার ভাই এত ভালো গান গায়, স্টেজ প্রোগ্রামও করে মাঝে মাঝে, তার বোন হয়ে আমি গাইতে পারবো না এমনটাও তো না। তাই দাঁতে দাঁত চেপে কেবল হ্যাঁ বলতে যাব তার আগেই নিবিড় ভাইয়া আবারও হাসতে হাসতে ফোনের ওপাশের ব্যক্তিকে উদ্দেশ্য করে বলে উঠলেন, ওহো, আচ্ছা আচ্ছা বুঝলাম, তুই তোর বউকে সারেগামাপায় অডিশন দেওয়াতে চাস। বাহ, বউয়ের ট্যালেন্টকে সোর্স বানিয়ে তো ভালোই ইনকাম করবি তাহলে। ভদ্র মহিলা এবার পড়লেন মহাবিপদে। তার করা প্রতিটা প্রশ্নের সাথে নিবিড় ভাইয়ার ফোনের ভিডিও কলে কথা বলা ব্যক্তির কথার সাথে এতটা মিলে যাচ্ছে কিভাবে? আর কি বাজেভাবেই না উনাকে অপমানিত হতে হচ্ছে তা ভেবেই চরম বিরক্ত উনি। তাই সিদ্ধান্ত বদলে উনি চুপ করে রইলেন। এর মাঝে পেট মোটা আঙ্কেল আমায় প্রশ্ন করলেন, তুমি তো এবার রাজশাহী ভার্সিটিতে কেমিস্ট্রিতে ফার্স্ট ইয়ারে পড়ছো তাই না? আমি মাথা নাড়িয়ে সম্মতি জানাতেই আবারও নিবিড় ভাইয়া গলা ছেড়ে দিয়ে হাসতে হাসতে ওপাশের ব্যক্তিকে বলে উঠলেন, উফ, তুইও না আস্ত একটা বলদ, সব জেনে শুনে আবার কুয়েশচন করিস, ডাফার। এবার পেট মোটা ভুঁড়িওয়ালা গোপ বিশিষ্ট আঙ্কেল ও পুরো ঘেঁটে গেলেন। বলার মতো আর কিছুই খুঁজে পাচ্ছেন না যেন। রুশো ভাইয়া আর অগ্নি ভাইয়া তো হাসি কন্ট্রোলে রাখার সব উপায়ই অ্যাপ্লাই করে ফেলেছে, তবুও শেষমেশ হাসির কাছে পরাজিত হয়ে দুজনেই উঠে দাঁড়িয়ে পড়ল। অগ্নি ভাইয়া ঠোঁট চেপে ধরে বলে উঠল, আঙ্কেল আন্টি আপনারা কথা বলুন, আমরা একটু আসছি। বলেই এক ছুটে বেরিয়ে গেল দুজনে। বুঝতে পারছি এখন ঘরে গিয়ে দরজা লাগিয়ে হাসির বন্যা বইয়ে দেবে দুটোয় মিলে।
আব্বু ফোনে কথা বলা হয়ে গেলে সোফায় এসে বসতে বসতে বলে উঠল, এ কি, আপনারা এখনো কিচ্ছু মুখে দেননি কেন? খান। ছেলের মা বাবা সৌজন্যের হাসি দিয়ে মিষ্টি মুখে নিয়ে খেতে লাগলেন। এদিকে ছেলে শুধু আমার দিকেই চেয়ে আছে, যেটা বড্ড বিরক্ত করছে আমায়। আজব, এভাবে কেউ ড্যাবড্যাব করে চেয়ে থাকলে অস্বস্তি তো হবেই। তা কি এই মাথা মোটা মেডিকেল পাস ডাক্তার জানে না? ইচ্ছে তো করছে ব্যাটার মাথায় বাড়ি মেরে দুভাগ করে ফেলি। আম্মু আরও কিছু নাস্তা এনে টেবিলে রেখে বসতে বসতে কিছু মনে পড়ায় বলে উঠল, এই রে, জুসের গ্লাসগুলো তো আনাই হলো না। নিত্য আপু আম্মুকে বসতে বলে আমি নিয়ে আসছি মামুনি, তুমি বসো বলেই মুচকি হেসে কিচেনের দিকে পা বাড়াল। একটু পরই আপু জুসের গ্লাসগুলো ট্রেতে এনে রাখল। সাথে রুশো ভাইয়া আর অগ্নি ভাইয়াও এসে হাজির হল। দুজনের মুখের লাল টকটকে ভাব, ভাবা যায় কতটা হেসেছে বলে লাল হয়ে গেছে। উফফ, এরা পারেও। শুধু মাঝখান থেকে চিপায় পড়লাম আমি। সং সেজে এই বিরক্তিকর পরিবেশে বসে রয়েছি। একটু নড়বারও বিন্দু মাত্র অবকাশ নেই আমার। ওদিকে নিবিড় ভাইয়া তো মনের সুখে গেমস খেলায় আবারও ডুব দিয়েছেন। উনার মাথায় ঠিক কি চলছে তা উনার ভাবভঙ্গি দেখে বোঝা বড় দায়। এই পর্যন্ত আম্মু ছেলেকে নিয়ে যা যা প্রশ্ন করেছে তার প্রত্যেকটার জবাব ছেলের মা দিয়েছে। ছেলে একদম চুপচাপ, লজ্জায় লাল হয়ে বসে আছে। কতটা ইরিটেটিং ভাবলেই গা জ্বলে যাচ্ছে আমার। উনাদের খাওয়া শেষে নিত্য আপু একে একে সবার হাতে জুসের গ্লাস তুলে দেওয়ায় সময় ছেলে লজ্জামাখা কণ্ঠে বলে উঠল, উনাকেও দেন আপু। ছেলে উনাকে বলতে যে আমায় বুঝিয়েছে সেটা তো স্পষ্ট, কিন্তু এখন কথা হচ্ছে আমার জুস খেতে না, জুসের ট্যাঙ্কিতে এই হ্যাবলাকান্তটাকে চুবাতে ইচ্ছে করছে। নিত্য আপু মুচকি হেসে মাথা নাড়াল। ছেলের হাবভাব দেখে রুশো ভাইয়া আমায় আস্তে করে খোঁচা মেরে ফিসফিসিয়ে বলে উঠল, হেই ছুটকি, দেখ আমাদের উডবি কান্টুস দুলাভাই কত কেয়ারিং। দুলাভাইয়ের গালগুলো দেখ, লজ্জায় পুরো আলুর মতো হয়ে গিয়েছে। আমি চোখ ছোট ছোট করে বিরক্তিমাখা কণ্ঠে বলে উঠলাম, রুশো ভাইয়া, কেউ লজ্জা পেলে তার গাল আলুর মতো হয় না, টমেটোর মতো লাল হয়। রুশো ভাইয়া মাথা চুলকে ধীর কণ্ঠে বলে উঠল, ও তাই বুঝি, তবে মিষ্টি আলু তো দেখতে লাল। দেন দুলাভাইয়ের নতুন নাম মিষ্টি আলু দুলাভাই। রুশো ভাইয়ার দেওয়া এমন অদ্ভুত নাম শুনে আমি সবার আড়ালে ফিক করে হেসে দিলাম। অগ্নি ভাইয়া মুখ চেপে, আরে ভাই আর হাসাস না প্লিজ বলে আবারও মুখ টিপে হেসে উঠল। মা, আমার নাইয়ে পেয়েছে, কি করব? ছেলের কথা শুনে ভদ্র মহিলা আম্মুর দিকে তাকিয়ে জোরপূর্বক হেসে একটু ইতস্তত বোধ করে বলে উঠলেন, বলছিলাম বেআইন, ওয়াশরুমটা কোন দিকে? আম্মু কিছুটা অবাক হয়ে মুখে স্বাভাবিকতা ফুটিয়ে তুলেই হাতের ইশারায় দেখিয়ে বলল, উইয়ে ওদিকটায়। ভদ্র মহিলা ছেলেকে সাথে নিয়ে উঠতে যাবে তার আগেই রুশো ভাইয়া উঠে দাঁড়িয়ে দাঁত কেলিয়ে বলে উঠল, আরে আন্টি আপনি চাপ নেবেন না, আমি দুলা ব্রোকে নিয়ে যাচ্ছি। উপপ সরি, দুলা ভাইকে নিয়ে যাচ্ছে বলেই ছেলের হাত ধরে বিভিন্ন কথায় ভুলিয়ে ভালিয়ে ওয়াশরুমের দিকে চলে গেল রুশো ভাইয়া।
5 মিনিট পার হওয়ার পরও ছেলে ওয়াশরুম থেকে বের না হওয়ায় ভদ্র মহিলা আর তার হাজবেন্ড তাদের 14 গোষ্ঠীর গল্প জুড়ে দিয়ে সময় কাটাতে উঠে পড়ে লাগলেন। আর আমি এদিকে ভাবছি ছেলের প্রেস্টিজ বলে কিছু আছে না নেই। মেয়ে দেখতে এসে টয়লেটে ঢুকে বসে আছে। তবে যাই হোক, আমার বেশ হাসি লাগছে এসব কাণ্ড কারখানায়, তবু অভাগা আমি হাসার বিন্দুমাত্রও সুযোগ পাচ্ছি না। 15 মিনিট পার হয়ে গিয়েছে। রুশো ভাইয়া দাঁড়িয়ে থাকতে থাকতে ক্লান্ত হয়ে এসে সোফায় বসে পড়ল। অগ্নি ভাইয়া জিজ্ঞাসু দৃষ্টিতে তাকাতেই রুশো ভাইয়া দাঁত কেলিয়ে দিয়ে ফিসফিসিয়ে বলে উঠল, মিষ্টি আলুর পেটে মেইবি ভুটুর ভাটুর প্রসেস অন হয়ে গিয়েছে। রুশো ভাইয়া আমার পাশেই বসে থাকায় কথাটা আমার কানের এসে পৌঁছতে খুব একটা বেগ পেতে হল না। তবে তার কোনো অর্থ বুঝতে না পারায় আমি সরু চোখে তাকাতেই রুশো ভাইয়া গলা খাকারি দিয়ে বলে উঠল, ইয়ে মানে নিউ হুলাভাই থুককু দুলাভাইয়ের মেইবি লিকুইড পটি হচ্ছে। রুশো ভাইয়ার কথা শেষ হতেই অগ্নি ভাইয়া ঠোঁট চেপে উল্টো দিকে মুখ ঘুরিয়ে ফেলল। এদিকে আমি দাঁত দিয়ে ঠোঁট যথাসম্ভব চেপে ধরে হাসিটাকে নিয়ন্ত্রণ করার যথাসাধ্য চেষ্টা চালিয়ে যাচ্ছি। শেষমেশ ব্যর্থ হয়ে মাথা থেকে শাড়ির আঁচলটা মুখের সামনে টেনে বড় করে ঘোমটা দিয়ে নিলাম। লিকুইড পটি শব্দটা বারবার কানে বাজছে আমার। রুশো ভাইয়ার মুখে কি কিছুই আটকায় না? উফ! মন খুলে হাসতে না পেরে কখন যে পেটে আটকে রাখা হাসির বোম ফেটে যাবে ঠিক নেই। পুরো 20 মিনিট পর ছেলে টিপে টিপে এসে নিজের মায়ের পাশে টুপ করে বসে পড়ল। আমি একবার আর চোখে নিবিড় ভাইয়ার দিকে তাকাতেই দেখলাম উনি বাম সাইডের ভ্রু উঁচু করে ঠোঁটে বাঁকা হাসি ঝুলিয়ে রেখে ল্যাপটপে কি যেন করছেন। এর মধ্যে ফোন ছেড়ে ল্যাপটপ নিয়ে বসেছেন উনি। এদিকে যে এত কাণ্ড হয়ে যাচ্ছে তাতে কোনো মাথা ব্যথাই যেন নেই উনার। নিহাম এসে মুখটা বাংলার পাঁচের মতো করে তার মায়ের কানে কিছু একটা বলতেই ভ্রু কুঁচকে এলো উনার। উনি নিহামকে চুপ করে থাকতে বলে আম্মু আব্বুকে উদ্দেশ্য করে বলে উঠলেন, আচ্ছা, বলছিলাম বেয়াইন মেয়ে তো আমাদের খুব পছন্দ হয়েছে। আপনাদের নিহামকে পছন্দ তো? বিনিময়ে আম্মুকের কিছু বলার সুযোগ না দিয়ে আব্বু হেসে বলে উঠল, ছেলে তো মাশাল্লাহ নম্রভদ্র, শিক্ষিত। আমাদের বেশ পছন্দ হয়েছে ওকে। আচ্ছা, তাহলে ছেলে মেয়েকে একসাথে একটু আলাদা কথা বলতে পাঠালে ভালো হতো। উনার অফিসের কাজও আছে, তাড়াতাড়ি যেতে হবে আমাদের। জোরপূর্বক হেসে আব্বু আমায় নিহামকে নিয়ে আমার ঘরে যেতে বলবে, তার আগেই নিহাম চট করে দাঁড়িয়ে চোখ মুখ খিচে আমি একটু আসছি বলেই ছুট লাগালো ওয়াশরুমের দিকে। আমরা সবাই ছেলের এভাবে দৌড়ে টয়লেটে যাওয়া দেখে কিছুক্ষণ আহাম্মক বনে রইলাম। নিহামের বাবা মা তো ছেলের কাণ্ডে চরম লজ্জিত। কি বলবেন ঠিক বুঝে উঠতে পারছেন না। এই ফাঁকে রুশো ভাইয়া আবারও ফিসফিসিয়ে আমায় বলে উঠল, ওহ নো, এর তো দেখি স্ক্রু বল্টু সব ঢিলা। পরিপ্রেক্ষিতে অগ্নি ভাইয়া ঠোঁট চেপে বলে উঠল, ঠিকই বলেছিস রুশো, ব্যাটার লিকুইড পটিই হয়েছে। আমি বিনিময়ে কিছু বললাম না, রুশো ভাইয়ার হাতে একটা চিমটি কেটে চুপ করতে বললাম শুধু। একটু পরই নিহাম ওয়াশরুম থেকে বেরিয়ে এলো, তাও হাঁপাতে হাঁপাতে। এসেই মায়ের আঁচল ধরে ইশারা করল তাড়াতাড়ি বাড়ি যাওয়ার জন্য। কিন্তু মহিলা তো নাছরবান্ধা। উনি আজই সব ফাইনাল করে তবেই যাবেন।
এদিকে আম্মু আব্বু নিজেদের মুখ চাওয়াচাওয়ি করছে শুধু। মাঝখান থেকে যে চুপ থেকেই সবথেকে বেশি মজা নিচ্ছে সে হল নিত্য আপু। হাসি চাপিয়ে রাখার অসম্ভব ধরনের ক্ষমতা আছে আপুর। আপু পরিস্থিতি বুঝে রিয়াক্ট করতে পারে, যেটা আমরা 3 ভাই বোন আজন্মেও পারব না। মহিলার জোড়াজুড়িতে না চাইতেও মুখ কাচুমাচু করে নিহাম উঠে দাঁড়াল। আম্মুর কাছে নিহামের হাবভাব স্বাভাবিক না ঠেকায় প্রশ্ন করে বসল, নিহাম বাবা, তুমি ঠিক আছো? কোনো সমস্যা হলে আমাদের বলতে পারো। নিহাম জোরপূর্বক হাসার চেষ্টা করে বলে উঠল, না আন্টি, ঠিক আছি আমি। আমার দিকে তাকিয়ে, জি একটু তাড়াতাড়ি চলুন প্লিজ। মুহূর্তেই আমার মেজাজ আগের থেকে আরো বেশি বিগড়ে গেল। শুধুমাত্র ভদ্রতার খাতিরে আমি চুপ করে আছি। তা না হলে এতক্ষণে ব্যাটার মেইন পয়েন্টে হিট করে দিয়ে উল্টে ফেলে দিতাম। শালা বিয়ে করার খুব শখ, তাই না? আমার এত সুন্দর সুইট কিউট অ্যাক্সিডেন্টলি বর থাকতে আবার বিয়ে করব নাকি? অবশ্য তোকে টাইট দেওয়ার সুযোগ যখন পেয়েছি তখন আর হাতছাড়া করা যাবে না। চল একবার ঘরে, নারী শক্তি কাকে বলে দেখাচ্ছি। কথাগুলো মনে মনে ভেবেই উঠে দাঁড়ালাম। তবে বেশি দূর যেতে হলো না। সিঁড়ির কাছে পৌঁছতেই ছেলের আবারও লিকুইড পটি পেয়ে গেল। আমাকে একলা রেখে কিছু না বলেই এক দৌড়ে টয়লেটে ঢুকে দরজা লাগিয়ে দিল নিহাম। আমার মনে মনে আফসোস হতে লাগল এই ভেবে যে ইশলাথিটা মারতে পারলাম না। সবাই এবার রীতিমতো অবাক হয়ে গেল। নিহামকে তৃতীয়বার টয়লেট যেতে দেখে সবাই বিস্ময় একসাথে বসা থেকে উঠে দাঁড়াল। ছেলের আমার কি হলো হঠাৎ? এই নিহামের বাবা, গিয়ে দেখো না। ভদ্র মহিলার কথায় নাহিন আঙ্কেল এগিয়ে এসে বাথরুমের দরজায় নক করতে লাগলেন। নিহাম, তুই ঠিক আছিস? কি হয়েছে? এত ঘন ঘন বাথরুমে যাচ্ছিস কেন? রুশো ভাইয়া ঠোঁট উল্টে বলল, আরে আঙ্কেল, এটা আবার বলা লাগে? লিকুইড পটি হচ্ছে। পেট খারাপ হয়েছে উঠবি দুলাভাইয়ের। রুশো ভাইয়ার কথায় আমি লজ্জায় মুখ ঢেকে ফেললাম। বাড়ির বড়দের সামনেই এভাবে বলল ভাইয়া? ঈশ্বস! কে কি ভাবল ভেবেই হাসির সাথে লজ্জার সংমিশ্রণ ঘটিত রিয়াকশন হচ্ছে আমার। নিহাম ওয়াশরুমের দরজা খুলে এদিক ওদিক না তাকিয়েই সোজা তার মায়ের কাছে গিয়ে রেগেমেগে বলল, মা, দেখলে কি হলো? আজ আর তোমার কথা শুনব না আমি। আমি গেলাম। তুমি থাকলে থাকো, না থাকলে চলো। আমি বাসায় যাব। বলেই গটগট করে হেঁটে মেইন গেট খুলে রাত্রিকে পাশ কাটিয়ে বেরিয়ে গেল নিহাম। নিহামের পেছনে পেছনে নাহিন আঙ্কেলও ছুটল। নিহামের মা, আম্মুকে প্লিজ কিছু মনে করবেন না। ছেলেটার হঠাৎ এমন হবে বুঝতে পারিনি আমরা। সো সরি। বলেই দৌড় লাগালেন ছেলের পেছনে পেছনে। রাত্রি বাসায় ঢুকতে ঢুকতে অবাক হয়ে বলে উঠল, এ কি হল? আমি আসতে না আসতেই পাত্রপক্ষ হুড়মুড় করে চলে গেল কেন? রাত্রির কথার কেউই কোনো জবাব দিতে পারলাম না আমরা। কারণ এতক্ষণ যা যা ঘটল তার পরিপ্রেক্ষিতে কি রিয়াকশন দেওয়া উচিত তা জানা নেই আমাদের। নীরবতা ভেঙে রুশো ভাইয়া বলে উঠল, আর বলো না অ্যাটম বোম। এই কান্টুস উডবি হুলা ব্রোর পেট ভালো না।
এত ভালো ভালো খাবার খেয়ে কি না লিকুইড পটি শুরু হয়ে গেছে মিষ্টি আলুর। শেষমেশ আর সহ্য না করতে পেরে পালিয়ে গেল বুঝলে। হু দ্যাটস নট ফেয়ার। আঙ্কেল, মনি আমরা পেট পচা দুলাভাই নেব না। না হলে দেখা যাবে বিয়ের দিন একটু পোলাও মুখে দিতেই টয়লেটে গিয়ে বসে থাকবে। বিয়ে আর 24 ঘন্টায়ও হবে না। রুশো ভাইয়ার কথা শেষ হতে না হতেই সাদা বিলাই ল্যাপটপটা আস্তে করে টেবিলের ওপর রেখে একটু নড়েচড়ে বসে হু হা করে ঘর কাঁপিয়ে হাসা শুরু করে দিলেন। হাসতে হাসতে এক পর্যায়ে পেট চেপে ধরে ফ্লোরে গড়াগড়ি খাওয়া শুরু করে দিলেন উনি। এবার নীরবতার পর্দা ভেদ করে হাসতে হাসতে সোফায় ধপ করে বসে পড়ল নিত্য আপু। দেখা গেল একে একে সবাই হাসা শুরু করে দিল, শুধু আমি আর আব্বু বাদে। এমনকি আম্মু হাসতে হাসতে কান্না করে ফেলছে। এদিকে রুশো ভাইয়া অগ্নি ভাইয়া তো হাসতে হাসতে একে ওপরের ওপর উল্টে পড়ছে। আর আমি শুধু বোকার মতো চেয়ে চেয়ে সবার উল্টা উল্টি দেখছি। কত বড় আহাম্মক আমি! হা, চলবে।